প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বলবিদ্যার অংশের দ্বিতীয় অধ্যায়, যেটা গতিবিদ্যা, এই গতিবিদ্যার প্রথম অধ্যায় 9.1 নিয়ে আলোচনা করব। এই আলোচনার মধ্যে আছে সরণ, বেগ, ত্বরণ এবং লব্ধি। এই সরণটা কি? সরণটা হলো যদি কোনো বস্তু এ বিন্দু থেকে সরল পথে বি বিন্দুতে যায় বা বক্রপথে বি বিন্দুতে যায়, তার মানে একাধিক পথে বি বিন্দুতে পৌঁছতে পারে। সরলটা হলো এ থেকে বি বিন্দুতে বক্রপথে কিংবা সরল পথে, যে পথেই যাক না কেন, এ থেকে বি এর মধ্যে সবচেয়ে ন্যূনতম যে দূরত্ব, অর্থাৎ সরলরৈখিক যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হচ্ছে সরণ। যে এই সরণটা পাওয়ার জন্য বিভিন্ন সময় হতে পারে। এটা T1 সময় লাগতে পারে, এটা T2 সময় লাগতে পারে, এটা T3, কিংবা এই পথে গেলে এটা T4 সময় লাগতে পারে। যে সময়ই লাগুক না কেন, এই সরণের মান এবং দিকটা হবে, আদি বিন্দু যদি এ হয় এবং শেষ বিন্দু যদি বি হয়, তাহলে এ বি এর ন্যূনতম দূরত্ব নির্দেশ করে। সেই এ বিটাই হবে সরণের মান এবং এ থেকে বি এর দিক হচ্ছে সরণের দিক। আমরা এই ক্ষেত্রে বেগটা কি? বেগ 2 নম্বর, বেগে আসি। বেগ তার মানে আমরা এর আগে বলবিদ্যা যখন প্রথমে স্থিতিবিদ্যার অংশে পড়েছি, তখন বলের ক্ষেত্রে পড়েছি। আমরা ঠিক এখন সেটাই বেগের মাধ্যমে পড়ব। সেই বেগটা হলো বস্তুর সময়ের সাপেক্ষে যদি কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তাহলে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। কেমন? সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হয়। এখানে দেখা যাচ্ছে যে এ থেকে বি পর্যন্ত 1, 2, 3, 4 মিটার, আর এইটাই দেখছে যে 1 সেকেন্ডে 1 মিটার গেল, দ্বিতীয় সেকেন্ডে আরেক মিটার, তৃতীয় সেকেন্ডে আরো 1 মিটার, চতুর্থ সেকেন্ডে আরো 1 মিটার দূরত্ব অতিক্রম করলো। তার মানে 4 মিটার দূরত্ব অতিক্রম করে 4 সেকেন্ডে। এই সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকেই বলা হচ্ছে বেগ, যাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর প্রত্যেকটা জিনিসের একটা একক আছে। সেই এককটা কি? এখানে যদি এই হচ্ছে একক, দূরত্বকে যদি একক যদি আমরা মিটার ধরি আর সময়ের একক যদি সেকেন্ড ধরি, তাহলে পারে এই এম এস পার সেকেন্ড, এম এস ইনভার্স, অর্থাৎ মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক এমকেএস পদ্ধতিতে। তার মানে আমরা এখানে 4 সেকেন্ডে যাই 4 মিটার, 1 সেকেন্ডে যাই কত মিটার, সেটাই হচ্ছে তার বেগ। এই 4 মিটার বাই সেকেন্ড, এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। তাহলে এখন এই বেগটা, বেগ যখন গেল তখন বেগের পরে কি আছে? ত্বরণ। ত্বরণটা দেখি আমরা একটু। 3 নম্বর ত্বরণ। ত্বরণটা হচ্ছে এক কথায় কোনো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এই বেগের পরিবর্তনের হার কেমন? দেখা আছে যে আমরা যদি এখান থেকে এ থেকে বি নির্দেশ করি, এর মধ্যে সি আছে, ডি আছে, এ থেকে একটা বেগ ভি 0 পজিশনে আছে, শূন্য বেগে অবস্থান আছে, অর্থাৎ স্থির আছে বস্তুটি।
যখন এখানে একটা বল প্রয়োগ করার পর বেগে রওনা দেয়, তখন গতিশীল হয় বা গতিপ্রাপ্ত হয়, তখন এখানে গিয়ে v1 বেগ অর্জন করে, এখানে গিয়ে v2 বেগ অর্জন করে, এখানে গিয়ে v3 বেগ অর্জন করে। এই যে বেগের যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের হারকেই বলা হচ্ছে ত্বরণ। কার সাপেক্ষে? অবশ্যই সময়ের সাপেক্ষে। তার মানে আমরা যদি ত্বরণকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ সমান এই বেগ বাই সময়, তাহলে আমরা ত্বরণের এককটাও বের করতে পারবো, বেগ বাই সময়। তার মানে বেগটা যদি এম এস ইনভার্স হয় এর একক, সময়ের একক যদি এস হয় সেকেন্ড, তাহলে পারে এম এস -2 অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণের একক। তবে এই ত্বরণের মধ্যে দুই ধরনের আছে, একটা ধনাত্মক ত্বরণ আর আরেকটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। এই ধনাত্মক ত্বরণ আর ঋণাত্মক ত্বরণ, ধনাত্মক ত্বরণটা কি? একটা নির্দিষ্ট সময়ে যদি ইউ বেগে কোনো বস্তু গতিপ্রাপ্ত হওয়ার পরে যদি এর বেগ ইউ সমান মনে করি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিছু দূরত্ব গিয়ে হয়তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে গিয়ে এর বেগ হলো 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে আবার 4 সেকেন্ড পরে এসে এটা 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন এটাকে আমরা বলতে পারি যে এটা সময়ের পরিপ্রেক্ষিতে বেগ এর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকছে বা হ্রাস পেতে থাকছে। এই যে পরিবর্তনের হার, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের হারটাকে বলা হচ্ছে ঋণাত্মক ত্বরণ, যাকে আমরা বলি মন্দন। আর যদি এইভাবে বৃদ্ধি পেতে থাকে, এখানে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে এটা 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন সেটাকে আমরা ধনাত্মক ত্বরণ বলি। উভয়কে ধনাত্মক ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ বা মন্দনকে আমরা এফ দ্বারা সূচিত করি এবং উভয়ই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে চিহ্নিত করি। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় আছে এখানে, লব্ধি। লব্ধিটা কি? লব্ধিটা এটা ও বিন্দু থেকে এ বিন্দুর দিকে একটা বেগ বিরাজ করছে, আর ও বিন্দু থেকে বি বিন্দুর দিকে আরেকটা বেগ বিরাজ করছে। ও বিন্দু থেকে এ বিন্দুর দিকে ইউ বেগ আর বি বিন্দুর দিকে ভি বেগ, এটা পরস্পর আভ্যন্তরে ক্রিয়া করছে। তাহলে এই বস্তুটি কোন দিকে যাবে? বস্তুটির যে সরণ ঘটবে, তার মানে একটা বস্তুর উপর যদি কোনো বেগ প্রয়োগ করা হয় তাহলে তার একটা সরণ ঘটবে। কোথায়? গতিবিদ্যার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে গতিবিদ্যার একটা প্রশ্ন তোমাদের মনে থেকে যেতে পারে যে গতিবিদ্যাটা কি। তার মানে কোনো বস্তুর উপরে বেগ প্রয়োগ করার ফলে, তার মানে বস্তুটি যদি গতিপ্রাপ্ত হয় বা তার গতির পরিবর্তন ঘটে, গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটে বা স্থির বস্তুকে গতিপ্রাপ্ত যদি করানো যায় কোনো বেগের প্রভাবে, তাহলে পারে সেই বিষয়টাকেই বলা হয় গতিবিদ্যা। তার মানে যে শাস্ত্র পাঠ করে আমরা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন নিয়ে আলোচনা করি, সেই শাস্ত্রকেই আমরা গতিবিদ্যা বলি। তার মানে যখন অবিন্দুতে অবস্থিত কোনো বস্তুর উপরে ইউ বেগ আর ভি বেগ প্রয়োগ করা হচ্ছে, তখন একটা বেগ যদি প্রয়োগ করা হতো তাহলে পরে এটা নিশ্চিত বলা যেত যে অবিন্দুতে অবস্থিত বস্তুটি শুধু এর দিকেই যাবে। আবার যদি ইউ অফ করে যদি শুধু ভি প্রয়োগ করা হতো তাহলে বলা যেত যে বস্তুটি বি এর দিকে যাবে, ও বি বরাবর বি এর দিকে যাবে। কিন্তু এখানে যখন দুটো বেগ একই সঙ্গে প্রয়োগ করা হচ্ছে, তখন বস্তুটি কোন দিকে যাবে? তখন বস্তুটিকে দেখা যাচ্ছে যেটা
তৃতীয় কোনো পথে চলবে, যে তৃতীয় পথে যদি যায় এদের প্রভাবে আমরা প্র্যাকটিক্যালিও দেখাতে পারি যে আমরা দুইজন একটা কোনো বস্তুকে রশি দিয়ে বেঁধে দুই দিকে টানছি, কিন্তু দেখা যাচ্ছে যে বস্তুটি এরকম একটা তৃতীয় পথে চলছে। এই যে তৃতীয় পথে চলছে, তাহলে পরে এই বেগ আর এই বেগকে নিয়ে যদি আমরা একটা সামুদ্রিক অঙ্কন করি, এই তৃতীয় পথটা দেখা যাচ্ছে যে সামুদ্রিকের কর্ণ বরাবরই যায়। এইটাকে যদি আমরা আর দিয়ে তৃতীয় একটি বল আর দিয়ে প্রকাশ করি, তাহলে সেই আর কে বলা হবে এই ইউ আর ভি বেগের লব্ধি বল। তার মানে এখানে একটা বলা যায় যে একাধিক বল, এখানে দুইটা বল ক্রিয়া করছে, দুইটা বেগ, একাধিক বেগ। তার মানে দুইটা বেগ হতে পারে, তিনটা বেগ হতে পারে, চারটা বেগ হতে পারে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল। এর ফলে এর যে অবস্থানের পরিবর্তন ঘটবে বা যে পথে গতিশীল হবে, সেই পথে যদি একটা নির্দিষ্ট বেগের ক্রিয়ার ফলে সমান হয়, সেই চলার পথটা, চলার গতিটা যদি একটা নির্দিষ্ট বেগের ক্রিয়াশীলের সমান হয়, এখানে আমরা বলের ক্ষেত্রে আর ব্যবহার করেছি, ঠিক বেগের ক্ষেত্রে আমরা ডাব্লিউটা ব্যবহার করব লব্ধি বেগের ক্ষেত্রে। একটা নির্দিষ্ট বেগ ক্রিয়ার ফলে সমান হলে সেই নির্দিষ্ট বেগটাকে ওই একাধিক বলের লব্ধি বেগ বলা হয়। সেই লব্ধি বেগ বলার ক্ষেত্রে আমরা এখন দেখব যে একটা নির্দিষ্ট বিন্দুতে ঠিক এই চিত্র মতো করে যদি কোনো বেগ ক্রিয়া করে, তাহলে পারে এই লব্ধি বেগের মান কত হবে এবং দিকটা কি নির্দেশ করবে। তার মানে আমরা এখানে একটা জিনিস দেখব, বেগের সামন্তরিক সূত্র। যে বেগের সামন্তরিক সূত্রটা কি, আমরা বলের সামন্তরিক সূত্র পড়েছি যে কোনো একটি কণার উপর একই সময় ক্রিয়াশীল দুটি বেগ কোনো সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি ক্রিয়া করে, তাহলে ওই সন্নিহিত বাহুর ছেদবিন্দুগামী যে কর্ণ পাওয়া যাবে, সেই কর্ণ বরাবর বেগের লব্ধি ক্রিয়া করবে এবং কর্ণটির দৈর্ঘ্য বেগের মান, লব্ধি বেগের মান এবং দিক নির্দেশ করবে। সেই ক্ষেত্রে আমরা এক বিন্দুগামী দুটি বেগের লব্ধির মান ও দিক নির্ণয় করব। তার মানে এক বিন্দুগামী দুটি বেগের লব্ধির মান ও দিক নির্ণয়। এক বিন্দুগামী মানে এই ও বিন্দু থেকে আমরা এখানে ঠিক দুইটা চিত্র পাবো। ও বিন্দু থেকে ও এ এবং ও বি বরাবর দুটি বেগ ক্রিয়াশীল ইউ আর ভি। ঠিক ও এ আর ও বি কে যদি সন্নিহিত বাহু ধরে একটা সামন্তরিক অঙ্কন করি, ও এ সি বি, তাহলে ও সিটা হচ্ছে এদের লব্ধি বেগ, দুইটা অ্যারোসাইন মানে দুইটা বেগের লব্ধি, লব্ধি বেগ ডাব্লিউ নির্দেশ করে। তাহলে এখান থেকে যদি আমরা ও এর বর্ধিতাংশের উপরে সিডি লম্ব অঙ্কন করি, তাহলে পরে কি আসে? এখানে খেয়াল রাখতে হবে যে ও বি আর এসি সমান্তরাল হওয়ার ফলে কিন্তু ও বি এবং এসি একই বেগ নির্দেশ করে। সেটা কি? ভি। একই বেগ নির্দেশ করার ফলে এবং ইউ ভি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে। আর লব্ধির মানটা কি হচ্ছে? তাহলে ওসি, ওসি এর মান আমরা বের করব এবং সেই সাথে ওসি কোন দিকে ক্রিয়া করছে সেই দিকটা চিহ্নিত করার জন্য আমরা ওসি ই বেগের সাথে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করে, সেই কোণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করতে পারি। এই থিটাটাই হচ্ছে লব্ধি বেগের দিক। তার মানে আমরা এখানে বের করব ডাব্লিউ এর মান এবং থিটার মান। সেটা দেখা যাক, এটা চিত্র 1। তোমরা অবশ্যই বই থেকে এটা ডিটেলস করে নেবে। আমি যেভাবে অঙ্কন করেছি এবং যেভাবে বলছি সেগুলো সবই বইয়ের মধ্যে আছে। আমি এখন শুধু ক্যালকুলেশনে যাব, যে ক্যালকুলেশনটা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা এখানে দেখি যে এই ওসি
তার মানে সিডি পারপেন্ডিকুলার ওডি। যদি সিডি পারপেন্ডিকুলার ওডি হয় তাহলে পরে অর্থাৎ ত্রিভুজ ও সিডি কি সমকোণী। কারণ আমরা যে সিডি যোগ করার ফলে এটা একটা সমকোণী। তাহলে ওসি সমকোণী ত্রিভুজের ওসি স্কয়ার সমান কত হবে? ওডি প্লাস ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন দেখি এটাকে যদি আমরা ডাব্লিউ দিয়ে চিহ্নিত করি তাহলে ডাব্লিউ স্কয়ার, আর ওডি মানে কি? ও এ প্লাস এডি সিডি স্কয়ার, তার মানে ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তার মানে এটা কি? ইউ, তাহলে 2 ইউ ইন্টু এডি। আর এটা কি হচ্ছে? এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ কত? এসি। তার মানে এই দুটোর বর্গের যোগফল এসি স্কয়ার লেখা যায়। সেই ক্ষেত্রে এসি স্কয়ার মানে কি? এসি সো ওবি, এসি মানে ওবি 2 ইউ ইন্টু এডি। তার মানে এখানে আমরা লিখতে পারি সামান্তরিকের বিপরীত বাহু হিসেবে এসি আর ওবি সমান। তার মানে ও বি যখন লিখেছি তখন এখানে কি লিখতে পারি? আর ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ওবি মানে ভি 2 ইউ ইন্টু এডি। আমরা এটা 1 নম্বর সমীকরণ দিয়ে একটু এডি এর মান দরকার। সেই এডি এর মানটা কি? এ ও বি কোণ যদি আলফা হয় তাহলে সি এ বি কোণ সমানটা কি? আলফা। সেই ক্ষেত্রে ত্রিভুজ সি এ ডি হবে এই সি এ বি কোণ সমান এ ও বি কোণ সমান আলফা। তাহলে cos আলফা ইকুয়াল টু কি? বেস বাই cos। কেন? cos এর সাথে ভূমির একটা সম্পর্ক আছে। সেই বেস মানে ভূমি বাই অতিভুজ এডি বাই এসি। তার মানে cos আলফা এডি বাই এসি মানে ভি। সেই ক্ষেত্রে এডি সমান ভি cos আলফা। তাহলে আমরা যদি এটাকে 1 নম্বরে বসাই তাহলে কি হয়? 1 নম্বর ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার টু 2 ইউ ভি ভি cos আলফা। তার মানে এখান থেকেও লব্ধি সমান ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার টু ইউ ভি cos আলফা। এইটা হচ্ছে লব্ধির মান, মানে লব্ধি বেগের মান ডাব্লিউ। সেই ক্ষেত্রে আমরা কিন্তু চিত্র আরেকটি ব্যবহার করব। এই ক্ষেত্রে চিত্রটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে দুইটা বেগ যে ক্রিয়া করছে তাদের অন্তর্গত কোণ কি? আলফা। চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে আলফাটা একটা সূক্ষ্ম কোণ। কিন্তু তোমাদের মনে প্রশ্ন লাগতে পারে আলফা যদি স্থূল কোণ হতো তাহলেও কি লব্ধি এটা হতো? তার মানে আমরা ফর্মুলা তাকেই স্বীকার করবো যেটা এই আলফা সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ উভয় ক্ষেত্রেই যদি লব্ধিটা একই হয় তাহলেই তাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। আমরা একটু দেখে আসি। চিত্রে দুইটা বেগের অন্তর্গত কোণ যদি স্থূল কোণ হয় ও এ ও বি, এটা হচ্ছে ইউ, এটা ভি। তাহলে ও এ আর ও বি কে সমৃদ্ধ বাহু ধরে যদি আমরা ও এ সি বি সামন্তরিক অঙ্কন করি
তাহলে ওসি যোগ করি। সংজ্ঞানুসারে ওসিটা কি? লব্ধি বেগ ডাব্লিউ নির্দেশ করার কথা, এবং এই কোণটা হচ্ছে আলফা, এই লব্ধির দিকটা এটা হচ্ছে থিটা। ঠিক আগের মতো আমরা সি থেকে ও এর উপর, আগে ছিল ও এর অধিকাংশের উপর, এখন হচ্ছে ও এর উপর সিডি লম্ব হবে। তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি আলফা হয়, এখানে যদি আমরা একটু বর্ধিত করে রাখি এক্স পর্যন্ত, তাহলে এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস আলফা। তার মানে এখন দেখি চিত্র 2, আবার চিত্র 2 হতে ও ত্রিভুজ ও সিডি সমকোণী, সেই ক্ষেত্রে ওসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওডি মানে কি? ও এ মাইনাস এডি প্লাস সিডি স্কোয়ার। এখানে ওসিটা কি? ডাব্লিউ স্কোয়ার। তার মানে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে ও এর হচ্ছে ইউ, তাহলে 2u ইন্টু এডি, আর এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা কিন্তু লম্ব মানে সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে এসি স্কোয়ার লেখা যায়। তাহলে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, এসি স্কোয়ার, এসি ওবি, তার মানে এটাও ভি বসাইতে পারি। তার মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2u এডি, এটা নাম্বার 2। আমরা এখান থেকে এডি এর মান বের করবো, ঠিক আগের চিত্রে যেভাবে এডি এর মান বের করেছি। ত্রিভুজ সিএডি হতে এই সিএডি কোণ সমান কত? 180 মাইনাস সিএ এক্স কোণ সমান কত? 180 মাইনাস এ ও বি কোণ। সিএ এক্স কোণ মানে এ ও বি কোণ, অনুরূপ কোণ সমান। সেই ক্ষেত্রে এই 180 মাইনাস আলফা, অতএব এই কস সিএডি কোণ, এই কোণটা সমান কি? বেজ এটা ত্রিভুজ সিএ, তার মানে এডি বাই সিএ। তাহলে এডি বাই সিএ এটা কি? 180 মাইনাস আলফা এডি সিএর যে ভি, তার মানে এডি ইকুয়াল টু ভি ইন্টু কস 180 মাইনাস থিটা। দ্বিতীয় চতুর্ভাগে কস ঋণাত্মক, সেই ক্ষেত্রে মাইনাস কস আলফা। তার মানে অতএব এডি ইকুয়াল টু মাইনাস ভি কস আলফা। এটা আমরা কোথায় বসাইতে পারি? 2 নম্বরে বসাও। অতএব 2 নম্বর থেকে আমরা ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2u এই ইন্টু মাইনাস ভি কস আলফা। এই মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2uv কস আলফা। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু দুটো পাঁচ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এইটা হচ্ছে লব্ধির মান।
আমরা কিন্তু আগেরবার খেয়াল করেছি যখন দুইটা বেগের অন্তর্গত কোণ সূক্ষ্মকোণ ছিল তখনও কিন্তু লব্ধি মানে বের উঠছে। তার মানে আমরা এটাকে লব্ধি সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। আরেকটা সামান্য জিনিস যে আমরা বলের ক্ষেত্রে যখন দেখেছি অষ্টম অধ্যায়ে, তখন কিন্তু লব্ধি আর সমান ছিল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। সেম জিনিস, ওখানে বল এখানে বেগ, কাজে এখানে লব্ধির মান কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে আমরা একটু দিক নির্ণয় করতে পারি। দিকের ক্ষেত্রে আমি বলবো যে তৃতীয় চিত্র থেকে আমি একটু দিকটা বের করবো, আর প্রথম চিত্র থেকে দিকটা বের করা হয় না, একই জিনিস, তোমরা একটু দেখে নেবে। তার মানে এটা যদি আলফা হয় দিকটা কি থিটা, আর থিটাটা যদি হয় তাহলে থিটার মানটা বের করতে গেলে কি হবে? আমরা ত্রিভুজ ও সি ডি হতে ও সি ডি হতে দেখা যাচ্ছে যে ও ডি আছে এবং সি ডি আছে লম্ব, কারণ ও সি তো বের করা যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি tan থিটা বের করি তাহলে লম্ব পাই ভূমি ওডি। তার মানে সিডি এর মান আমরা বের করতে পারি। ওডিটা কি? ওএ মাইনাস এডি, এডি এর মান কিন্তু আমরা পাই। সেই ক্ষেত্রে এই সিডি বাই এই ইউ মাইনাস এডি, এডি কিন্তু আমরা যেটা বের করেছি সেই একই জিনিস। কি হবে এটা? ভি কস আলফা। তার মানে সিডি বাই ইউ প্লাস ভি কস আলফা। এখন সিডি এর মানটা বের করা যায়। সিডিটা মান কিভাবে বের করব? এই একইভাবে যে দুটো লম্ব এই ত্রিভুজ থেকে ত্রিভুজ সি এ ডি হতে সাইন সি এ ডি কোণ সমান এই সিডি বাই সি এ। তাহলে সিডি বাই সি এ, সি এ মানে কি? ভি, আর এখানে সাইন 180 মাইনাস আলফা, তাহলে সিডি বাই ভি, তাহলে সিডি ইকুয়াল টু ভি সাইন আলফা। এখানে যদি মান বসাই যে tan থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা। এখানে এই tan আলফা থিটার মান বের হলেই আমরা লব্ধির দিকটা পাবো। সেই লব্ধির দিকটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা এর আগে দেখেছি ইনভার্স ফাংশনে। তার মানে এখানে থিটাটা কি বলা হচ্ছে? লব্ধির দিক। তার মানে থিটাই কিন্তু কি হবে? tan ইনভার্স ভি সাইন আলফা বাই ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা, ইউ প্লাস ভি কস আলফা। এটা হচ্ছে লব্ধির দিক। আমরা যদি প্রথম চিত্র থেকেও বের করতাম তাহলে সিডি সমান ভি সাইন আলফা বের হতো, সেটার ক্ষেত্রেও আমরা এটা মনে রাখতে পারি। তবে একটা জিনিস এখানে আছে, আমরা বৈশিষ্ট্য, এই লব্ধির মান এবং দিকের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে তারপরে সমস্যার সমাধানের মধ্যে যাব। আশা করি তো সবাই ভালো থাকবে এবং ঘরে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।